রাজনৈতিক অস্থিরতা শুধু নীতি নির্ধারণে নয় বরং সরাসরি প্রভাব ফেলে দেশের ব্যবসা বাণিজ্যে। বিনিয়োগ কমে যায়, বেড়ে যায় বাজার অনিশ্চয়তা, ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ রপ্তানি খাত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা কিভাবে প্রভাব ফেলছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বিনিয়োগে। পাশাপাশি খুঁজে দেখব সম্ভাব্য সমাধানের পথ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। প্রথমে আছেন মোহাম্মদ খোরশেদ আলম, চেয়ারম্যান লিটল গ্রুপ। এরপরে আছেন মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি যেমনটা বলছিলাম যে রাজনৈতিক অস্থিরতা শুধু নীতি নির্ধারণই নয় বরং ব্যবসা বাণিজ্য প্রভাব ফেলছে। এই যে প্রভাব ফেলছে, এতে কি কি মানে কেমন প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? জনাব মোহাম্মদ খোরশেদ আলম, আপনি একটু আমাকে বলবেন। ধন্যবাদ। আপনি দেশের একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে রাজনীতি পরিচালনা করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটার উপর নির্ভর করে দেশের অর্থনীতি। এখন এই অর্থনীতির সঙ্গে ব্যবসা বাণিজ্য জড়িত। তবে এখন রাজনীতিতে যদি আপনার ধরেন সব সময় একটা ঝামেলা থাকে বা অশান্তি থাকে, দেশে মানুষের ভিতরে অস্থিরতা থাকে, সেখানে তো কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য পরিবেশ থাকে না। তো আমাদের সর্বপ্রথম দেশের জন্য কি করা দরকার, সেটা হলো রাজনীতিবিদ যারা আছেন তাদের সর্বপ্রথম লক্ষ্য থাকতে হবে যে আমি দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের অর্থনীতির জন্য আমি কাজ করব। এখানে আমরা কোনো দলাদলি, কোনো ঝগড়াঝাটি, একে অপরের পক্ষ বিপক্ষ নিয়ে আজকে ধরুন রাস্তাঘাট বন্ধ করা, আপনি কি ওইটা বন্ধ করা, এইসব জিনিসগুলো কিন্তু অর্থনীতির জন্য চরম একটা অবনতি হয়। তবে এই জিনিসগুলো কারা চিন্তা করবেন? এই জিনিসগুলো চিন্তা করবেন যারা রাজনীতিবিদ, যারা দেশ পরিচালনা করবেন, যারা দেশের জন্য আপনার গাইডলাইন দিবেন, কে কিভাবে চলবেন, কোথায় রাজস্ব আদায় হবে, কোথায় মানুষ কিভাবে চলবে, নিরাপদে চলবে। এইসব জিনিস কিন্তু করার জন্য যারা রাজনীতিবিদ, দেশ যারা পরিচালনা করেন তাদের উপরে ন্যস্ত থাকে। এখন যদি আমি একটা উপমা দেই, একজন শিক্ষকের ধরেন দায়িত্ব কি? ছাত্রকে শিক্ষা দেওয়া, তাই না? একটা রাজনীতিবিদের দায়িত্বটা কি? দেশকে শান্তি রাখা, দেশের অর্থনীতি উন্নতি করা, মানুষের অর্থনৈতিক উন্নতি করা। তো এখন এই জিনিসগুলোর উপরে আমাদের সবারই উচিত। এখন হয়তো অনেকে আছেন রাজনীতিবিদ না, কিন্তু হয়তো দায়িত্বে আছেন, এরকম কিন্তু দেখা গেছে যে আমরা রাজনীতি করি না, হয়তো দেখা গেল একজন রাজনীতিবিদ হয়ে গেছেন। তো এইসব বেলায় অনেক সময় সমস্যা হয় অভিজ্ঞতার জন্য। তবে আমরা বলবো যে কোনো দেশে আমরা দেখেছি সর্বপ্রথম ওই দেশের যারা মানে দায়িত্বে থাকেন তাদের সর্বপ্রথম দায়িত্ব থাকে আমার দেশের অর্থনীতি আমি কিভাবে করব, এটার উপর নির্ভর করে। আমি একটা যদি উপমা দেই, আমি একবার দেখেছি আর কি, কোনো একটা দেশের প্রধানমন্ত্রী বলেছে উনি উনার দেশে একটা ভাঙ্গা গাড়ি, নাম করা পুরানো কম দামের গাড়ি হলে ওটা ছাড়া চলবেন না। আমি কি তখন ধরে নিতে পারি না যে উনার দেশের জন্য মায়া আছে? ওনার জন্য বিদেশি গাড়ি উনি কিনবেন না কোটি কোটি টাকা দিয়ে। ওনার 10 লাখ টাকার একটা গাড়ি, সেই গাড়িটা তার হইলেই সে সন্তুষ্ট। এতে বোঝা যায় তার দেশের জন্য তার একটা আকর্ষণ আছে উন্নতি করার জন্য। তো আমাদের যারা আছেন তাদের সবাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এখন নীতি নির্ধারণ করতেছেন, আপনারা পলিসি মেকিং করতেছেন, এটা মানুষের উন্নয়নের জন্য। তা এখন উন্নয়ন করতে গিয়ে যাতে কোনো পরিবেশ অশান্তি না হয়, উভয় পক্ষ, রাজনীতিতে পক্ষ দুইটা পক্ষই থাকে, কিন্তু দুপক্ষ তো আমরা তো আগেও দেখেছি, দুই পক্ষ তো একত্র বসেও তারা এক সময় ধরেন রাজনীতির কথা বলেছে একই টেবিলে। আমাদের ছোটকালেও আমরা দেখেছি এরকম সময় যে মুসলিম লীগ আওয়ামী লীগ একই জায়গায় মিটিং করেছে, বসে কথা বলেছে। তো এখন তো আমরা ঝগড়া, এখন ইদানিং আমরা দেখতেছি একটা গ্রুপ আর একটা গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব লেগে আছে। কেন কি? তাদের ভিতরে এই জিনিসটা আসতে হবে সর্বপ্রথম যে আমরা দেশকে ভালোবাসি, দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আজকে যেই ধরনের হয়, কিছু হইলেই দেখেন, আমি একটা কথা প্রসঙ্গে বলি, আমি ওই দিন আসতেছিলাম আমার ফ্যাক্টরি থেকে, আপনার এলো এই 2500 থেকে, রাস্তায় এসে দেখি বনানীতে সিএনজি রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি বয়স্ক মানুষ, আমার একটা ধরেন টয়লেটে যাওয়া লাগতে পারে, 2.5 ঘন্টা আমি একটা ব্রিজের উপর বসেছিলাম। কি যে কষ্ট! আল্লাহর কাছে বললাম যে আল্লাহ এই অবস্থায় শেষকালে এসে পড়লাম। তো সমস্যাগুলো কি? সমস্যাগুলো তো সমাধান করা যায়, এবং যারা চাচ্ছে তাদেরও কি ধৈর্যটা খুব কম। আমাদের ভিতরে কেন জানি এখন এত ধৈর্য কম হয়ে গেছে, আমরা একটা নিয়ে আলোচনা করতে চাই না। দেখেন, আমরা একটা জিনিসকে আলোচনা করে নিয়ে সুন্দরভাবে করতে পারি না, করে আমরা কি করি,
আদায় করার জন্য রাস্তায় বসে যাই। রাস্তায় বসে কার জন্য? জনসাধারণের কষ্ট দেওয়ার জন্য। তো এইটা কখনো আমরা কামনা করি না। আমরা চাই যে যারা বর্তমানে রাজনীতিতে আছেন তারা যেন আমাদের সত্যিকার অর্থে দেশের মঙ্গলের জন্য এই দেশটাকে যাতে আমরা সুন্দরভাবে দুর্নীতিমুক্ত, সর্বপ্রথম আমাদের কমিটমেন্ট থাকতে হবে এই দেশ দুর্নীতিমুক্ত হবে। এটা যদি আপনি করতে না পারেন তাইলে এখানে আর কোনো কাজ হবে না। আপনি যত কথাই বলেন আমাদের দুর্নীতি বন্ধ, তবে দুর্নীতি বন্ধ করতে সময় লাগবে। এটার জন্য স্যার আছেন, ওনারা পলিসি করবেন কিভাবে করা যায়। এগুলো তো আমরা করি ব্যবসা, আমরাও তো ব্যবসাও বুঝি না। তবে আমরা বুঝতেছি যে দুর্নীতি খুব বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি হয়ে চলছে। তো এই দুর্নীতিগুলো বন্ধ করার জন্য রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে সুন্দরভাবে এটাকে আপনার বন্ধ করতে হবে। মানুষের জন্য যাতে অর্থনৈতিক উন্নতি, মানুষ যেন কষ্ট না থাকে, একটা মানুষ যেন সঠিকভাবে চলতে পারে, সে বেতন পাওয়ার পরে তার পরিবার নিয়ে যেন সে সুন্দরভাবে বাসা ভাড়া দিয়ে চলতে পারে, এই ধরনের একটা আয়োজন করে দিতে হবে। কিন্তু এই যে আজকে যে জিনিসগুলো হচ্ছে দুর্নীতির নামে, নামে আপনার রাজনীতির নামে অপরাজনীতি দিয়ে এই সমস্যাতে কিন্তু সাধারণ মানুষ ভুগতেছে। আপনি দেখেন অনেক জায়গায় দেখবেন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, শ্রমিকরা এখন বেকার হয়ে গেছে। কি কারণে? এইসব কারণে। তবে আমাদের উদ্দেশ্য হবে একটি, সবাই এবং প্রত্যেকটা জনসাধারণের ভিতরে আমাদেরও কিন্তু থাকতে হবে। শুধু রাজনীতিবিদ যারা দেশ চালাচ্ছেন তাদের দিয়ে হবে না, আমাদের প্রত্যেকেরই একটা জিনিস থাকতে হবে যে আমরা দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করব। দেখা যাচ্ছে গত সপ্তাহে শিরোনাম অনুযায়ী প্রায় 500 টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে। এখন টেক্সটাইল বন্ধ হয়েছে সেটার কারণ 4টা কারণ। সর্বপ্রথম কারণ আমি যদি বলি, এটা আমার দৃষ্টিতে, আমি টেক্সটাইলের সঙ্গে জড়িত, গ্যাসের যে সমস্যা এবং গ্যাসের মূল্য বৃদ্ধি। আমি বহুবার আপনাদের এখানে বলেছি যে গ্যাসের ব্যাপারে কোনো পলিসি নীতিমালা হয় না আজ পর্যন্ত বাংলাদেশে। 1981 সন থেকে গ্যাস দেওয়া শুরু হয়েছে, আজ পর্যন্ত একটা নীতিমালা করা হয় নাই যে আপনাকে কি দামে দেওয়া হবে। যেমন আপনি রেশন কার্ড দেন না, অনেককে রেশনে মাল আনতে হয়, এটার কোনো নীতিমালাই নেই। আপনি কত দাম দিবেন, কখন দাম বাড়াবেন, কি পরিমাণে গ্যাস দিবেন, এই একটা আপনার নীতিমালার ভুলের জন্য আমাদের, আপনি যে বললেন, আপনি গিয়ে দেখেন এখানে 50% যেটা বললেন বন্ধ হয়ে গেছে, 50% বন্ধ হয়েছে গ্যাসের অভাবে, তাদের গ্যাস ছিল না। তো ইদানিং কিছু উন্নতি হয়েছে, আমাদের উপদেষ্টা মহোদয় ওনারা, তিতাস গ্যাসের এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব ওনারা বা পেট্রোবাংলা ওনারা গিয়ে কিছু কিছু এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে, এখানে চলতেছে। দ্বিতীয়ত হয়েছে আপনার তাদের ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হয়ে গেছে। আপনি জানেন যে ডলারের রেট উচ্চ মূল্য হওয়াতে এখানে যে ওয়ার্কিং ক্যাপিটালের ছিল 80 টাকা 84 টাকা, সেই নাই তাদের পরিমাণ। এই ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 25 থেকে 30% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। 3 নম্বর হলো কস্টিং। একটা জিনিস আপনার কাছ থেকে আমি কিনবো, আমি আপনাকে দিতে পারতেছি না, আপনার সঙ্গে আমার চুক্তি করা আছে, আমি এই জিনিসটা $10 দিব। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে এটার দাম হয়ে গেছে $14, তা আমি $10 কোথায় থেকে দিব? আমার অর্ডার ক্যান্সেল। যার জন্য বড় বড় ফ্যাক্টরি যেগুলো আপনি বললেন ম্যাক্সিমামই দেখবেন তাদের কস্টিং হচ্ছে না। কস্টিংটা হচ্ছে না কেন? আপনার অপরিকল্পিতভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করে। আর বৃদ্ধিটা কিভাবে হয়েছে দেখেন, 16 টাকা থেকে। আমি একটু জানতে চাইবো এখানে, সেটা হচ্ছে টেক্সটাইল বন্ধের পিছনে কি আপনি শুধু গ্যাসের সংকট কারণ কি দেখতে পাচ্ছেন? না, আমি বললাম 3টা, গ্যাস, ব্যাংক, ওয়ার্কিং ক্যাপিটালের যে এটা আছে যেটা, আর গ্যাসের মূল্যটা। একটা হলো গ্যাসের সাপ্লাই কম, মূল্য বৃদ্ধি। আরেকটা হলো ব্যাংক যে আপনাকে ফাইন্যান্স করছে সেই ফাইন্যান্সটা বন্ধ আছে। মোহাম্মদ খোরশেদ আলম, ধন্যবাদ আপনাকে। আমি এবার আসবো মাজেদুল হক আপনার কাছে। আমি একই বিষয় আপনার কাছে জানতে চাইবো, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? জি দেখুন, যে অর্থনৈতিক অস্থিরতা বলেন, সামাজিক অস্থিরতা বলেন এবং রাজনৈতিক অস্থিরতা বলেন, রাজনৈতিক অস্থিরতা থেকেই আসলে আপনার সামাজিক অস্থিরতা শুরু হবে এবং এরপরে হবে অর্থনৈতিক অস্থিরতা। কারণ রাজনৈতিক অস্থিরতার সাথে আমার সম্পর্কিত আছে কলকারখানা চালু থাকবে কিনা, আমি ডিউ টাইমে আমি বিজনেস সেন্টারে যেতে পারছি কিনা। তাহলে এইটার সাথে সম্পর্কিত আছে যারা কাজ করছে, তারা যদি ওই কারখানাটা আপনার লস করে তাহলে তো আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে কিছু লোকজন আবার ছাঁটাই হবে। তো এটার সাথে আবার সামাজিক অস্থিরতার সাথে সম্পর্কিত এবং ওভারঅল অর্থনৈতিক অস্থিরতাও এটার সাথে জড়িত। উনি যে কথাটা বললেন, খোরশেদ ভাই যে কথাটা বললেন, যে ওয়ার্কিং ক্যাপিটালের কথাটা বললেন, বাংলাদেশের বর্তমানের ব্যাংকিং খাতের অবস্থাটা খুবই নাজুক এবং সেটা আমি বলেছি, আমি গতকালও
জিটিভির একটা ইন্টারভিউতে বলেছি যে কারণ অর্থ উপদেষ্টা বলছে যে ব্যাংকিং খাত সংস্কার করব আমরা রাজনৈতিক সরকার আসলে, এবং কিছুদিন আগে তারা সংস্কার করার জন্য কিন্তু চেষ্টা চালিয়েছে বা এখনো কাগজে কলমে সংস্কার করে যাচ্ছে। কিন্তু আমি এটার আমাকে যখন সাক্ষাৎকার দিল তখন আমি বললাম যে বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকার ব্যাংকিং খাত ভালো রাখে নাই, কারণ আপনার রাজনৈতিক সরকার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ব্যবহার করে নামে বেনামে ঋণ নিয়েছে, টাকা পাচার করেছে, লুটপাট করেছে, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে আজকে ক্যাপিটাল শর্টফল, বেশিরভাগ ব্যাংকগুলো যে আজকে মূলধন ঘাটতিতে পড়ে গেছে, এটা তো রেগুলেটর জানে, এটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানে, তাই না? তাহলে আমাদেরকে আসলে যদি সংস্কারই করতে হয়, সংস্কারের সময়টা কিন্তু এখন রাইট টাইম এখন এই সরকার, কারণ রাজনৈতিক সরকার সবসময় তার স্বার্থের কথা চিন্তা করবে, পলিটিক্যাল ইন্টারেস্টের কথা সে সবসময় ভাববে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ব্যাংকিং খাত তারল্য সহায়তা দিয়ে চালাতে হচ্ছে, কারণ আপনার জুন মাসেও ব্যাংকিং খাতে 1 লাখ কোটি টাকার বেশি তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকিং খাত এখন কি করছে? ব্যাংক খাত যে সে কিন্তু এখন আপনার ব্যক্তি খাতে বিনিয়োগ দিচ্ছে না, সে এখন বিজনেস করতেছে আপনার বন্ড, ট্রেজারি বিল বন্ডে বিজনেস করছে, কারণ সে কেন্দ্রীয় ব্যাংক থেকে সে রেপো রেটে অথবা স্ট্যান্ডিং আপনার লিকুইডিটি ফ্যাসিলিটিতে সে ঋণ নিচ্ছে, 1 দিনের জন্য অথবা 7 দিনের জন্য ঋণ নিচ্ছে, নিয়ে সে আবার গভর্নমেন্টকে ঋণ দিচ্ছে, ট্রেজারি বিল বন্ড কিনছে। আবার তাহলে বিষয়টা হলো যে এই ঋণটা তো, এই টাকাটা তো প্রবাহিত হওয়ার কথা ছিল ব্যক্তি খাতে, আপনার ইন্ডাস্ট্রিতে, আমার আরএমজি সেক্টরে, বা বিভিন্ন পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে বা এসএমইতে। তাহলে আপনি লার্জ ইন্ডাস্ট্রি বলেন আর স্মল ইন্ডাস্ট্রি বলেন আর আপনার মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি বলেন, সব ইন্ডাস্ট্রি তো এখানে ঋণ প্রবাহ হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংকগুলো কিন্তু তার আদর্শ থেকে কিন্তু সে সরে দাঁড়িয়েছে। তার যে নৈতিকতা ছিল সেই নৈতিকতা থেকেও কিন্তু ব্যাংকিং বিজনেসটা কিন্তু আজকে সরে দাঁড়িয়েছে। উনি বললেন যে ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছি না, কথাটা তো সত্য, কারণ ব্যাংক দেখতেছে যে যদি আমি কল মানিতে আমি বিনিয়োগ করি, আমি যদি সরকারকে ঋণ দিই তাহলে তো এই টাকা আমি ফেরত পাচ্ছি, কিন্তু আমি যদি আবার এটাকে ব্যক্তি খাতে বিনিয়োগ করি কিন্তু এটা আমি নাও পেতে পারি বা দেরি হতে পারে বা এটা বা খেলাপি হয়ে যেতে পারে। তাহলে আজকে যে বাংলাদেশে যে এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেটা দেওয়া হয়েছে অর্থনৈতিক বিবেচনায় নয়, সেটা দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকগুলো আপনি দিয়েছেন সেই ব্যাংকগুলো তো আজকে ডেড হয়ে গেছে, সেই ব্যাংকগুলো তো আজকে ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, সেই ব্যাংকগুলো থেকে বিজনেস ইকোনমি তো ঋণ পাচ্ছে না, ইকোনমি বেনিফিটেড হচ্ছে না এই মুহূর্তে। তাহলে ওনার কথার সাথেই আসলে আমি বলবো যে আমার ইন্ডাস্ট্রিতে যে ঋণ প্রবাহ হওয়ার কথা ছিল, যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আজকে 60% নেমে এসছে, এটা হওয়ার কথা ছিল না। আচ্ছা, ঋণ এক্সপেন্সিভ করা হচ্ছে, কারণ পলিসি রেট বাড়ানো হচ্ছে, মুদ্রানীতিতে পলিসি রেট বাড়ানো হচ্ছে। তাহলে মুদ্রানীতিতে যে পলিসি রেট আপনি বাড়াচ্ছেন, এতে করে কি আমার মূল্যস্ফীতি কমেছে? সিগনিফিকেন্ট লেভেলে মূল্যস্ফীতি কমে নাই। আমার হচ্ছে যে সারা পৃথিবী মূল্যস্ফীতি কমাতে সক্ষমতা অর্জন করলো, বাংলাদেশ মূল্যস্ফীতি কমাতে সক্ষমতা অর্জন করেনি। কারণ হচ্ছে যে এখানে উনি যে কথা বললেন, এখানে করাপশন জড়িত রয়েছে, এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এর ভিতরে অনেক করাপশন জড়িত রয়েছে, এবং শ্রীলঙ্কার অর্থনীতি কিভাবে সামনের দিকে এগিয়ে গেল এটা তো আমরা নিজের চোখে দেখেছি। যে শ্রীলঙ্কা ঋণ খেলাপি হয়েছে, যে শ্রীলঙ্কা আইএমএফকে ঋণ পরিশোধ করতে পারেনি, সেই শ্রীলঙ্কা কিভাবে দাঁড়ানো? সেই শ্রীলঙ্কা আপনার মূল্যস্ফীতিকে 1-2% ভিতরে 4% নিয়ে আসলো, কি 70% থেকে মূল্যস্ফীতি সে 4%, 2%, 1% নিয়ে আসলো কিভাবে? শ্রীলঙ্কা যেটা প্রথম করেছে, সে প্রথম করাপশনে জায়গায় হাত দিয়েছে, সে করাপশনটাকে নির্মূল করার চেষ্টা করেছে, এবং শ্রীলঙ্কা সরকার যখন করাপশনকে নির্মূল করার চেষ্টা অব্যাহত রেখেছিল তখন শ্রীলঙ্কার নাগরিক সেটাকে সাপোর্ট দিয়েছে। বাংলাদেশের নাগরিক কি সাপোর্ট দিচ্ছে? কারণ বাংলাদেশে আপনি যে প্রতিষ্ঠান অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছেন, যে প্রতিষ্ঠানকে সংশোধন করতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা কলম বিরতি করছে, তারা সভা সমিতি করছে, তারা এই মানে হয়তো তাদের বিভিন্ন স্বার্থ থাকতে পারে, কিন্তু এটা কিন্তু অর্থনীতির স্বার্থে না, তাদের ব্যক্তি স্বার্থে হয়তো তারা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাতে কিন্তু এটা ঘটে নাই, এবং শ্রীলঙ্কা যেটা করেছিল সেটা তারা সরকারের যে অপচয়, সেই অপচয়টা তারা থামিয়েছে। শ্রীলঙ্কান সরকার অপচয় আপনার 40% পর্যন্ত অপচয় থামিয়েছে, সাথে সাথে করাপশনকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের কর্ণফুলী সেতুতে আপনার
আপনার 170 কোটি টাকা যদি আপনার ব্যয় হয় বছরে, যদি বা মাসে বলেন আর বছরে বলেন, যদি আমি বছরে যদি 170 কোটি টাকা যদি পরিচালন ব্যয় হয়, সেখান থেকে আপনার উঠতেছে 28 কোটি টাকা মাত্র। তাহলে এই ধরনের সেতস্তি প্রকল্প তো বাংলাদেশে আমরা নিয়েছি। তাহলে আমাদের সিদ্ধান্তে ভুল ছিল, আমাদের অ্যাসেসমেন্টে ভুল ছিল, আমাদের প্রকল্প গ্রহণে সিদ্ধান্ত যে আমরা নিয়েছি সেটা কতটুকু বাস্তব ভিত্তিক, কতটুকু আমরা তো রিটার্ন পাচ্ছি না। তাহলে আজকে যে আমার যে বিদেশি ঋণ যে আমার 104 বিলিয়নে উঠছে, মার্চ পর্যন্ত যদি আমি হিসাবে বলি 104 বিলিয়ন বিদেশি ঋণ হয়েছে, এখন যে ঋণটা আমি নিচ্ছি সেটাকে আমি আবার বিদেশি ঋণ পরিশোধ করতে আমার হয়তো 60% কাছাকাছি আবার ওই ঋণ থেকে দিতে হচ্ছে। তাহলে বাংলাদেশের আপনি অর্থনীতি যে সংকটাপন্ন, এই সংকটাপন্ন অর্থনীতি থেকে আসলে আপনি পুনরুদ্ধারের আপনার ব্যবস্থা কি? তার কারণ হচ্ছে যে আমি কিভাবে মানে এটা ব্যবস্থা আমি এই মুহূর্তে দেখছি না। কারণ বাংলাদেশের 1980 সালের পর থেকে, উনি আমার থেকে ভালো বলতে পারবে, 1980 সালের পর থেকে প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট ইকোনমি হয়ে গেছে। যত এমপ্লয়ি জেনারেট করেছে প্রাইভেট সেক্টর, তারপরে রপ্তানি করছে প্রাইভেট সেক্টর, তাই না? প্রাইভেট সেক্টরকে সরকার কিন্তু আবার পলিসি দিয়েও সহায়তা করেছে, এটা যে করে নাই তাও না। কারণ হচ্ছে যে আপনার এক্সপোর্ট ফ্যাসিলিটিস, হ্যাঁ, রপ্তানি খাতে করার জন্য আপনার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডও ক্রিয়েট করেছে সরকার, এবং তাহলে সরকারও করছে এবং তারাও সামনের দিকে এগিয়ে গেছে, এবং তাদের কিন্তু 80%, 85%, 90%-এর কাছাকাছি অর্থনীতিতে অবদান। কিন্তু এই মুহূর্তে তাদের গ্যাস সংকট, আপনার চাহিদা এবং যোগানের যদি সমন্বয় না থাকে তাহলে তো দাম বৃদ্ধি পাবেই। আবার তারপরে আপনি কি বলছেন যে কর্মসংস্থান হারাচ্ছে, কর্মসংস্থান হারাবে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, কর্মসংস্থান তো হারাবে। এই ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং মব সংস্কৃতি যে চালু হলো অর্থনীতিতে, আপনি এই মব সংস্কৃতির জন্য আপনি আজকে বিনিয়োগ বাড়ছে না এবং ভোক্তার যে ভোগ সেটাও বাড়ছে না। তাহলে কনজুমারের ভোগও বাড়ছে না, বিনিয়োগও বাড়ছে না। তাহলে মব সংস্কৃতি যে অর্থনীতিতে চালু হলো, এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা দৈনন্দিন একটা অ্যাক্টিভিটিসের একটা অংশ হয়ে গেছে, এবং এটা রাষ্ট্র এটা সমর্থন করছে। তাহলে মব সংস্কৃতি যে অর্থনীতিতে চালু হয়ে গেছে, সেই অর্থনীতিতে আপনার সামাজিক স্থিরতা আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না, এবং সেই অর্থনীতিতে আপনি বিনিয়োগ বলেন, আপনি ভোগ বলেন, কোনো কিছুই বাড়ার সম্ভাবনা। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার আলোচনায় আসতে চাই মোহাম্মদ খোরশেদ আলম, আপনার কাছে আমি জানতে চাইবো, রাজনৈতিক সহিংসতা ও অবরোধ কি এখনো ব্যবসায়িক ঝুঁকির বড় কারণ বলে আপনি মনে করছেন? অবশ্যই অবরোধটা সবচেয়ে আগে। দেখেন, সারা বিশ্বে মানুষ যে সব নিউজগুলা যায়, কোনটা আগে যায় জানেন? একজন লোক মারা গেল ওইটা যাবে না, রাস্তা বন্ধটা আগে যাবে। কেন? এই রাস্তাতে হাজার হাজার লোক বসেছিল, এখানে বিদেশি ছিল, দেশি ছিল, রুগী ছিল, তাই না, বিভিন্ন জনের ছিল। তো এখন হলো যে আমি কি করলাম, টেলিফোন করে আমার মেয়েকে বললাম, ছেলেকে বললাম, আমি এখানে বসে আছি, আমি কষ্ট হচ্ছে, আমি আর দাঁড়াতে পারতেছি না। বিদেশি একজন লোক আসছেন, উনি একটা হয়তো মিটিংয়ের জন্য আসছেন আমাদের কাছে, রাস্তার জন্য এসে আমার মিটিংটা ধরতে পারে নাই। উনি তার হেডকোয়ার্টারে বলে দিল যে আমার এতটার সময় যাওয়ার দরকার ছিল, যেতে পারি নাই। অবরোধ জিনিসটা সত্যিকার অর্থে একটা হলো কি আপনার, আমি যদি বলি অর্থনীতিকে পঙ্গু, যেমন আমার যদি আপনি হাত পা ভেঙে দেন, বিশেষ করে পাটা ভেঙে দেন, পা ভেঙে দেওয়া আর অবরোধ করা একই সমান। আমি হাঁটবো, আমি যাব ব্যবসা করতে বা যে কোনো কাজে যাব, আপনি আমার পাটা ভেঙে দিয়েছেন, আমি তো চলতে পারবো না। তো অবরোধ জিনিসটা হচ্ছে খুবই খারাপ একটা দেশের জন্য। যে আর আমাদের দেশের জিনিসগুলো জানেন, বিশেষ করে বিদেশে খুব বেশি প্রচার হয়, বিদেশে কিন্তু এগুলো হয় না। আমি একবার দেখেছি, আমি গ্রিসে ছিলাম, বাংলাদেশে ছোট একটা বয়লার ব্লাস্ট করেছে, সেইখানে পেপারে এরকম বড় পেজ আসছে, মানে ভিতরে একটা পেজ বাংলাদেশে এই ধরনের। কেন? আমাদের গার্মেন্টসের উপরে জানে মানে একটা আসে। তখন আমাকে ওই বিদেশি লোক বলতেছে, মিস্টার আলম তোমার দেশে এরকম কি হয়েছে? আমি পরে খবর নিলাম যে চাইনিজ একটা কোম্পানি, ছোট আমাদের ইয়ের দিকে, কাশপুরের দিকে একটা ছোট একটা, এইটাই এরকম বড় হয়েছে। তো আমাদের এখানে যে একটা রাস্তা বন্ধ হয় না, এটা দেখাবে কি জানেন, মনে যে কোটি কোটি লোক রাস্তায় দাঁড়ায় আছে। তো অবরোধটা আমার মতে সবার আগে, এই অবরোধটা যেইভাবে হোক, এই অবরোধটা বন্ধ করতে হবে, আইন করে হোক, বুঝাইয়ে হোক বা মীমাংসা করে হোক। আমরা চাই যে কোনো অবরোধ চলবে না রাস্তায়। যে একটা সাধারণ সিএনজি তারা একটা মানে রাস্তা বন্ধ করে দিছে, এটা কি আইন শৃঙ্খলা দেশে নাই? তো আমার দৃষ্টিতে অবরোধ জিনিসটাকে বন্ধ করার জন্য রাজনীতিবিদ বা যাদের দরকার স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আলোচনা করে বুঝাইতে হবে যে অবরোধ আমাদের দেশে আপাতত 1 বছর 2 বছর চলবে না।
অবরোধ হবে, পরবর্তী আসুক, কিন্তু এইভাবে না করলে আপনি এই সময়ের ভিতরে আপনার ব্যবসা বাণিজ্যে বলেন বা বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, এগুলো আসবে না। এই ধরনের পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কতটা ক্ষতিগ্রস্ত করছে বলে আপনি মনে করছেন? অবশ্যই তারা যখন চিন্তা করবে যে আমি বাংলাদেশে বিনিয়োগ করব, আমি তো এয়ারপোর্ট থেকে সময় মতো ফ্যাক্টরিতে যেতে পারবো না, আমি তো আমার অফিসে যেতে পারবো না, ব্যাংকে যেতে পারবো না, আমি টাকা পয়সা ক্যারি করতে পারবো না, এটা আপনিও করবেন। আপনিও যখন নাকি মনে করেন, যদি একটা সাধারণ জিনিস বলি, আপনি বাসায় যাবেন, আপনি দেখলেন রাস্তায় বৃষ্টি হচ্ছে, আপনি চিন্তা করবেন না কিভাবে যাবেন, আপনার হাতে ছাতা আছে কিনা, বা সিএনজিতে যাবেন না গাড়িতে যাবেন, কাপড় ভিজবে কিনা। তো ও তো ইনভেস্ট করবে, ওর তো কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, ও চিন্তা করবে যে কি হচ্ছে। আর একটা জিনিস হলো যে সবচেয়ে খারাপ জিনিস যেটা হবে, যে আপনি জানেন কিছুদিন আগে থেকেই আমাদের গার্মেন্টসে, হয়তো গার্মেন্টস ক্ষেত্রে আমি না, আর কি বেতন দেয় নাই দেখে রাস্তাঘাট অবরোধ করা হয়েছে, এবং একটা গার্মেন্টস ফ্যাক্টরির অসুবিধা হয়েছে বেতনের জন্য, শ্রমিকরা বের হয়ে 10টা গার্মেন্টস ভেঙেছে, ভাঙচুর করেছে, রাস্তা বন্ধ করেছে। এটা কি যারা বিদেশি বিনিয়োগ করতে আসবে তারা এই জিনিসটা দেখবে না যে হলোটা কি আর হচ্ছে কি? তো এই জিনিসগুলো আমাদের শ্রমিকদেরকেও বোঝানো উচিত। এখানে আমরা ব্যর্থ কেন জানেন? আমাদের কিছু ভুল আছে, এটা আমি অস্বীকার করব না, আমি মিলের সঙ্গে জড়িত। আমরা মিল মালিকরা অনেক সময় মনে করি আমি কেন কথা বলবো শ্রমিকের সাথে, জিএম সাহেব, টিএম সাহেব আপনি যান না, আপনি কি কথা বলতে, যেহেতু ফ্যাক্টরিটা আপনার, আপনি তার সঙ্গে কথা বলে বুঝেন তার কি কষ্টটা। যার জন্য বেশিরভাগ আজকে যদি মালিক নিজে যদি কথা বলতো শ্রমিকদের সাথে, 50% বন্ধ হয়ে যেত। কারণ শ্রমিকরা মালিকদের কাছে আসলে কথা শুনতে চায় এবং তারা মান্য করে, এবং আমি বুঝাইতে পারলে সে বুঝবে। তো এখন হলো কি, আপনি যদি বলেন দুইজন লোককে, আপনি শ্রমিক নেতা বা আরেকজনকে বলেন, সে তো গিয়ে দাপট দেখাবে, ওর রাগ হবে। এই জিনিসগুলো সম্পূর্ণ ভুল। আমি আপনার এখান থেকে বলবো, আমাদের মিল মালিক যেই সেক্টরের হন, আপনারা সবসময় চেষ্টা করবেন, যদি মিলের ভিতরে কোনো সংবাদ শুনেন, কোনো সমস্যা, নিজে চেষ্টা করবেন কথা বলার জন্য সরাসরি। ভায়া হয়ে 10 জনকে দিয়ে, অমুককে দিয়ে, সেমুককে দিয়ে কথা বলাবেন না। এই কথার জন্য এগুলা হিতে বিপরীত হয়। আর আপনার সঙ্গে কথা বললে একেবারে আপনার 1 to 1 কথা বলবেন, বুঝতে পারবেন ওর সমস্যা আপনার সমস্যা, এইগুলো সমাধান করা দরকার। কেন আমরা শ্রমিক, আমাদের মিলের একটা অংশ, অর্থনীতির একটা অংশ, ফ্যাক্টরির একটা চালক। তো তাদের সঙ্গে তো আমাদের ওরকম ব্যবহার করতে হবে, ওদের কাছেও আমরা ওরকম ধরনের ব্যবহার চাই। ওই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। এখানে আমাদের ভুলটা কি, সুযোগ দেওয়া হয়। যার জন্য আপনি যেটা বললেন যে আমাদের বিনিয়োগের উপরে পড়বে কিনা, আমি মনে করব যে 80% পড়বে বিনিয়োগের উপরে, এরা প্রভাব পড়বে 80%। এই কারণে যে এইখানে রাস্তা বন্ধ, এখানে গার্মেন্টস ভাঙতেছে। আজকে দেখেন বিদেশিরা যা আসতেছে, কেউ কিন্তু বলতেছে না আমি 10টা গার্মেন্টস করবো বাংলাদেশে। এই গার্মেন্টসের ইতিহাস তাদের কাছে আছে, যে একটা মিলে গন্ডগোল হলে 10টা মিল ভাঙে। আপনি মার্ডার করেছেন, আপনি আমাকে জেলে নিয়ে যাচ্ছেন, এটা তো হতে পারে না। ওইখানে শাস্তি সরকারের উচিত ছিল যে তুমি এটার ভিতরে শেষ করো তোমার মিল। কেন তারা বাইরে গিয়ে আরেকটা মিল ভাঙবে, ভাঙচুর করবে, আগুন লাগাই দিবে? এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য শ্রমিকদের সঙ্গে আমাদের মালিক পক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন পক্ষ মিলে একটা গোল টেবিল বসা উচিত। এই জিনিসগুলোকে ফোকাস করা উচিত যে কি করলে কি হয়। এটাতে শ্রমিকদেরও তো ক্ষতি হবে। আজকে যদি বিনিয়োগটা না আসে, শ্রমিকদের চাহিদা হবে, সেই চাহিদা তো হবে না। তো আমরা যে শিক্ষা দিচ্ছি, এই জিনিসগুলো আমাদের চিন্তা রাখতে হবে। এবং আপনি যেটা বলছেন, আমি এখনো বলবো যে এই জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করে গার্মেন্টসের, যে বিশেষ করে গার্মেন্টসের উপরে যে আপনার আন্দোলনটা হয়, এইটা সবচেয়ে বেশি ক্ষতি করে। আমি এর মধ্যে একটু জানতে চাইবো, আপনি যেমনটা বলছিলেন যে মিল মালিকদের সাথে যারা কর্মচারী আছে তারা বেতন নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে, এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? এটা হচ্ছে কি, এখন আমি যদি বলি আমার অভিজ্ঞতা, আমি ধরেন টেক্সটাইলে আসি আজকে 52 বছর। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, আমার মিলে আজ পর্যন্ত একটা গন্ডগোল হয়েছে কেউ যদি বলতে পারবে না। কারণ আমি নিজে যাই, আমি নিজে দেখি, আমি শ্রমিকদের সঙ্গে কথা বলি নিজে। আমি ফ্লোরে গিয়ে শ্রমিককে জিজ্ঞেস করি তোমার কি অসুবিধা, কাজ করতেছো ঠিক আছে কিনা, বা যেটা করার। তা এখন আমি আমার পালসটা জানি যে আমার শ্রমিকের কোন ধরনের তাদের দাবি আছে। আপনি যদি না যান, আপনি যদি আপনার ওনাকে বলেন, ম্যানেজারকে বলেন যে তুমি দেখো কি হয়েছে, ম্যানেজার গিয়ে প্রথম ধমক দিয়ে বলে তোমার কি হয়েছে, তখন তার সঙ্গে মন কষ্ট হবে যে কি আমাকে এরকম করে কথা বলছে। তো শ্রমিকদের সঙ্গে সরাসরি, যেমন আপনার ছেলের সঙ্গে বাবার যেমন সম্পর্ক থাকে, মায়ের সঙ্গে ছেলের যেমন সম্পর্ক থাকে, আপনার চিন্তাধারা থাকবে আমার শ্রমিকরা আমার ছেলে মেয়ের মতো,
তারা কাজ করতেছে আপনার জন্য, এবং তাদের সঠিক সময় বেতন দেওয়া লাগবে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আমাদের কি হয় অনেক সময় আরও ছোটোখাটো অনেক জিনিস হয়, আমি এখানে বলতে চাই না, এগুলা এটা বলা ঠিক হবে না, আমি নিজে জানি কি কি হয়, বহু কিছু হয় এখানে। অনেক সময় শ্রমিকরা বলে না, আপনি হেড অফিস থেকে জিএম সাহেবরা টাকা নিয়ে যায় স্যালারি দেওয়ার জন্য, স্যালারি দিতে গিয়ে দেখা যায় যে আপনার স্যালারি আসছে মনে করেন 10,608 টাকা, আপনি 108 টাকা দেন নাই তাকে খুচরা টাকা। শ্রমিকরা ভয়ে বলে না। আমি কি করি, শ্রমিকদের জিজ্ঞেস করি, এই গত মাসে কত বেতন পাইছ, কত কম দিছে, আমি ইচ্ছা করে জিজ্ঞেস করি, কারণ সেই সুযোগ আমি দিব না। বউ মিলে হয়, কিন্তু মালিকরা জানে না। এখন আমি যে বলতেছি তারা হয়তো শুনতেছে যে আসলে হয় কিনা, এটা হয়। এবং আমার মিলের টাকা এরকম হয়েছে, হেড অফিস থেকে টাকা নিয়ে গেছে মনে করেন 34 লাখ, সে ওইখান থেকে 32 লাখ দিয়ে 2 লাখ টাকা নিয়ে আসছে, আমরা জানিও না, বেতন দেওয়া হয় নাই, ওই শ্রমিক আসে নাই, তার বেতনটা সে নিয়ে গেছে। এইসব জিনিস মনিটরিং করতে হয়। আর মিল চালানো সবচেয়ে আমি মনে করি যে মালিক যদি একটুখানি তার 25% যদি সময়টা ফ্যাক্টরিতে দিয়ে শ্রমিকদের সঙ্গে বসে কথা বলে, 1 to 1, আপনার সঙ্গে যাচ্ছেন, দেখা হলো, আপনি এখানে কাজ করতেছেন, আমার কি ইজ্জত যাবে? আমি যদি মনে করি আমি মালিক কেন কথা বলবো না, আপনি যদি ওর সঙ্গে কথা বলেন না কেমন আছো, ও কিন্তু খুশি হয়ে যাবে, আপনার কাছে কোনো দাবি করবে না বেতন বাড়ান, ও সারা রাত খুশিতে থাকবে যে আমাকে মালিক কথা বলছে আমার সঙ্গে। তো আমাদের ভিত্তিতে ওই ধরনের চিন্তা ভাবনা। আমি একটা প্রসঙ্গে বলি, সময় আছে কিনা, সাউথ কোরিয়াতে এবং ভিয়েতনামে আমি তো বহু ফ্যাক্টরি ভিজিট করেছি, সকালে গিয়ে দেখি সাউথ কোরিয়ান মালিক বসে তার উপরে ড্রেসটা পরলো ফ্যাক্টরির, সে প্রতিটা শ্রমিকের কাছে যাচ্ছে, আমি বলতেছি সেটা ধরেন 85-এর কথা, গিয়ে দেখি সে জিজ্ঞেস করতেছে, এই তুমি ভালো আছো, তোমার কাজ ঠিক হচ্ছে? সে কোথাও বসে নেই, এই 1 ঘন্টার ভিতরে সব শ্রমিকের সঙ্গে কথাবার্তা বলে আইসা বৈশা চা খাচ্ছে। তো আমি তাকে দেখলাম, শিখলাম যে দেখেন তাদের কি। ভিয়েতনামে আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়েছি, গার্মেন্টস মালিক গিয়ে শ্রমিকদের জিজ্ঞেস করতেছে, এই এই স্টিচ কয়টা দিছ 1 ইঞ্চিতে? আমি কিন্তু গার্মেন্টসের স্টিচ কয়টা দিয়ে জানি না, শিখলাম ওইখানে দাঁড়ায়। বাংলাদেশে একটা 1 ইঞ্চিতে কয়টা স্টিচ দিতে হয়, এই যে এখানে যে সিডিটাই দিছে 1 ইঞ্চিতে কয়টা দিছ? তো ওই মেয়েটা বলতেছে এতটা। হ্যাঁ ঠিক আছে, ও হলো খুশি হলো যে এদিকে কিন্তু আছে, সুপারভাইজার আছে। তবে আমাদের এই জিনিসটা বন্ধ করা যাবে, অন্তত 25% বন্ধ হয়ে যাবে যদি মালিকরা অন্তপক্ষে সপ্তাহে মাসে একবারও ভিতরে ঢুকে 2, 4, 10 জন, বেশ সবার ব্যাপার না, ওরই বলে, যেমন আপনার সঙ্গে বাইর হচ্ছে না, আপনি বলবেন কি আজকে মালিক আমাকে কথা বলছে, আমি শুনবো। তো এই জিনিসটা আনতে হবে। আমাদের দেশে এই জিনিসটা খুবই কম। এগুলা ভিয়েতনামে বলেন, ইন্দোনেশিয়া তো আমি দেখেছি, সাউথ কোরিয়াতে বললাম, এই জিনিসটা আমাদের গড়ে উঠতে হবে। কিন্তু আমরা মিল মালিকরা হেড অফিসে বসে থাকি, ফ্যাক্টরিতে কি হচ্ছে সব কিছু ছেড়ে দেই, এই জিনিসটা ঠিক হবে না, একটু চেঞ্জ করতে হবে। কারণ আমাদের ওরা এইভাবেই কষ্ট পায়, যেই বেতন পায়। আর একটা আমি রিকোয়েস্ট করব, সবাই আপনারা কষ্ট করে মিল মালিক যারা আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা চেষ্টা করবেন প্রতি মাসের 5 তারিখে বেতনটা দিয়ে দেওয়ার জন্য। কারণ এসব শ্রমিকরা বাসা বাড়াতে থাকে, তার সে যদি 7 তারিখে ভাড়াটা দিতে না পারে, মালিক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। যার জন্য আমি আমার মিলে যত কিছু হোক, আজ পর্যন্ত কোনো রেকর্ড বলতে পারবে না যে আমি দেরিতে দিয়েছি। আমি খাওয়া দাওয়া না করছি বা আমার টাকা লোন নিছি, আমি কিন্তু বেতন কোনোদিনও দেরি করি নাই। তবে এই জিনিসটা সবাইকে অন টাইম যদি দেন, শ্রমিকদের আন্দোলন অনেক কমে যাবে। এই যে অনেকে পাচ্ছে না 2 মাস 3 মাস, কেন? গিয়ে দেখেন তার কি অপরাধ, সে তো কাজ করছে, আপনি এক্সপোর্ট করতে পারেন নাই, টাকা আনতে পারেন না, সেটা আপনার গাফিলতি, আপনার দোষ। আপনি পারেন নাই, আপনি নিজেকে করেন, আপনি ওইভাবে ব্যবস্থা রাখেন, হাতে টাকা রাখেন, 2 মাসের স্যালারি হাতে রাখেন সব সময়, যে কোনো সময় বিপদের সময় যেন শ্রমিককে দিতে পারেন। এটা করতে পারলে এই আন্দোলন, গার্মেন্টস বলেন, বিভিন্ন আন্দোলন মাত্র একটাই, এই শুধু বেতনের জন্য। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। মাজেদুল হক, আমি এবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, অন্তর্বর্তী সরকারের ঠিক কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন? জি দেখুন, যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়েই আসলো। কারণ 2007 সালেও আপনার অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এবং এখন আমরা পেয়েছি, আবার অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। কিন্তু 2 সরকার আসার মাঝের ভিতরে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের ভিতরে এসেছে, আর একটা স্বাভাবিক প্রক্রিয়া এসেছে, মানে জনগণ
তাকে সাপোর্ট দিয়ে। এনিওয়ে, আমি আপনাকে একটা কথা বলি যে 1989 সালে, তখন রাষ্ট্রপতি এরশাদের সময়, 80 দশকের শেষের দিকে আপনার জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 1989 সালে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 2.84%। কেন হয়েছিল? কারণ 1988 সালে বন্যা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বাংলাদেশের অর্থনীতি ছিল, ভালো কথা। এখন 2006 সালে যখন বিএনপি সরকার চলে গেল, তখন জিডিপি প্রবৃদ্ধিটা ছিল 6.62% কি 6.65%, ভালো কথা। তাহলে 6 সাল চলে গেল, এরপরে আসলো তো আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তাই না? ফখরুদ্দিন সরকার আসলো। ফখরুদ্দিন সরকার এই জিডিপি গ্রোথটা কিন্তু সে 7-এর উপরে নিয়ে গেছিল। ফখরুদ্দিন সরকার জিডিপি গ্রোথটা 6.67 6.65 থেকে সে 7-এর উপরে কিন্তু নিয়ে গেছিল। আচ্ছা, আমরা এখন বর্তমান আমাদের বাংলাদেশে কি হয়েছিল? কোভিডের সময় কি হয়েছিল? করোনা ভাইরাসের সময় বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কমে গেছিল, আপনার মাইনাস, ঋণাত্মক হয়েছিল বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি। বাংলাদেশ ওই সময় 3.30%, 3.5%-এর কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধি করেছিল। সুতরাং একটা ব্লেসিং ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য, তখন ব্লেসিং ছিল। আচ্ছা, তাহলে আপনার ফখরুদ্দিন সরকার ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো 2007-এর ডিসেম্বর থেকে কিন্তু আপনার গ্রেট রিসেশন শুরু হলো, অর্থনীতিতে বৈশ্বিক মন্দার ভিতরে পড়লো। সারা পৃথিবীতে তখন অর্থনীতিতে মন্দা ছিল। ঠিক 1930-এর গ্রেট ডেপ্রিসিয়েশনের পরেই অর্থনৈতিক মন্দা আবার শুরু হলো 2008-09 ব্যাপী সারা পৃথিবীতে। তাহলে আপনি চিন্তা করেন, ওই সরকারের সময় 2007-08 মানে যখন বৈশ্বিক মন্দা চলছে অর্থনীতিতে, তখন কিন্তু আমার প্রবৃদ্ধিটা সামনের দিকে এগিয়ে গেছিল। আচ্ছা, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা এখন বর্তমান যে ইউনূস সরকার আছেন, ইউনূস সরকারের সাথে সবাই তো আসলে মানে প্রায় ইকোনমিস্ট, আপনার সেন্ট্রাল ব্যাংকের যিনি দায়িত্ব নিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব নিয়েছেন, পরিকল্পনা, সবাই তো ইকোনমিস্ট। তো এবং সবাই আমার সহকর্মী এবং সবাই আমার সিনিয়র সহকর্মী বলা যায়, তাই না? তবে আমরা এবং জনগণের যে চাওয়াটা ছিল এই সরকারের কাছে, সেটা হচ্ছে যে অনেক বড় একটা চাওয়া ছিল। কারণ আপনার ফখরুদ্দিন সরকার যে গঠন হয়েছিল তখন কিন্তু এত ইকোনমিস্ট তখন ছিল না। আচ্ছা, কিন্তু আমরা এই সরকারের কাছে এত আশা করছি কেন? এই সরকারের সবাই ইকোনমিস্ট, কি খোরশেদ ভাই? এটাই তো। তাহলে এই সরকারের কাছে চাওয়া বেশি, আমাদের মূল্যস্ফীতি কমে আসবে, জিডিপি বাড়বে, তাই না? আমার রপ্তানি বাড়বে। তাহলে আমার যে অর্থনীতির যে সূচকগুলো, তাহলে এই সরকারের কাছে আমার চাওয়া বেশি, জনগণেরও চাওয়া বেশি, ব্যবসায়ীদেরও চাওয়া বেশি, আমারও চাওয়া বেশি। কিন্তু সেই চাওয়া আমাদের পূরণ কেন হচ্ছে না? প্রশ্নটা আমাদের এখানে। বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশের 2024-25 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 3.3%। মানে কি? এটা 35-36 বছরের বয়সে এটা সর্বনিম্ন পর্যায়ে বলা যায়। কারণ আগের জিডিপি প্রবৃদ্ধি যে বাংলাদেশের কমেছে, এটা তো ন্যাচারাল ক্যালামিটি ছিল, এটা তো আপনার বৈশ্বিক মন্দা ছিল, এটা তো করোনা ভাইরাস ছিল, তাই না? তাহলে এই জিডিপি কেন আমার? এর কারণ হচ্ছে যে দেখেন যে আমার আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি উন্নতি করতে পারিনি। কারণ আমি যদি 2007-এর কথা বলি, ওই সরকারের সময়, ফখরুদ্দিন সরকারের সময় তার প্রশাসনিক যে হ্যান্ডেলিংটা তার অনেক শক্তিশালী ছিল। 2007-এর ফখরুদ্দিন সরকারের সময় তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপগুলো খুব তড়িৎ গতিতে সে নিয়েছিল। যখনই যে ঝামেলা দেখছে তখন সে মানে খুব স্পিডি অ্যাকশন নিয়েছিল। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই সরকারের সময় এই অ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফখরুদ্দিন সরকারের সময় একটা জিনিস হয়েছিল কি জানেন? যে যখন আপনার বিএনপি গভর্নমেন্ট চলে যায়, যখন ফখরুদ্দিন সরকার যখন আসে, তখন এফডিআই যে প্রবাহটা তখন জিডিপির 0.62 আপনার 62-65% ছিল। খুব ভালো লাগে এই কথাগুলো বলতে। দেখেন, ফখরুদ্দিন সরকার তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের কারণে তার ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে সে ত্বরান্বিত করেছিল। সে দক্ষতা প্রমাণ করেছিল তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের কারণে। কিভাবে? ফখরুদ্দিন সরকার ওই জিডিপি প্রবৃদ্ধিটাকে, ওই জিডিপিতে যে এফডিআই যেটা রেখে গেছিল, এফডিআর যে শতাংশটা, বিএনপি সরকার তখন ফখরুদ্দিন সরকার 1% উপরে নিয়ে গেছিল। খুব ব্লেসিং ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য। এবং উনি যতদিন ছিল তার এফডিআর যে গ্রোথটা, সেই এফডিআর গ্রোথ উনি কমতে দেয় নাই। বাট বাংলাদেশে আমরা যেটা এখন দেখছি
সেটা হচ্ছে যে আমি আবারও বলছি যে বাংলাদেশের যে আমার ইউনিট সরকারের কাছে একটাই চাওয়া যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনটা খুব স্পিডি হতে হবে, এবং আপনার অর্থনীতির সাথে রাষ্ট্রের সাথে যে অপসংস্কৃতি চলছে, যে মব সংস্কৃতি আজকে আমি দেখতে পেয়েছি। কেন যেদিন বিনিয়োগ সম্মেলন হলো সেদিন আমার কেএফসিতে হামলা হলো, সেদিন বাটাতে হামলা হলো, তাহলে এটা বিদেশিদের একটা বিনিয়োগ। খোরশেদ ভাই, এটা তো বিদেশিদের একটা বিনিয়োগ, কেএফসি বাটা। তাহলে আমার আন্তর্জাতিক অঙ্গনে আমার ভাবমূর্তি কোথায় গেল, আমার অর্থনীতির ভাবমূর্তি? তাহলে কেউ কি সিদ্ধান্ত নিবে? সিদ্ধান্ত নিবে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা রিসেন্টলি পড়ে গেছি যে পাল্টা শুল্ক নিয়ে আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছি। আচ্ছা, পাল্টা শুল্ক নিয়ে চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছি, কিন্তু ভিয়েতনাম সফল হয়েছে, চীনও সফল হয়েছে কিভাবে? আমি বলি চীন কিভাবে সফল হয়েছে। চীনের বিরল খনিজ পদার্থ রয়েছে। সারা পৃথিবীতে চীনে যে খনিজ পদার্থ পাওয়া যায় সেটা সারা পৃথিবীতে অন্য দেশে পাওয়া যায় না। এবং যুক্তরাষ্ট্রে গাড়ির চিপ তৈরি করার জন্য অনেক যন্ত্রাংশ, যে খনিজ পদার্থটা চীনে রয়েছে, চীনের সাথে যুক্তরাষ্ট্রের কিন্তু বিরল খনিজ পদার্থের একটা চুক্তি হয়েছে রিসেন্টলি। চীন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক নমনীয় হয়েছে। ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নমনীয় হয়েছে, কারণ ভিয়েতনাম তো সে এক্সপোর্ট লেড গ্রোথ, এক্সপোর্ট লেড ইকোনমি। ভিয়েতনাম সে বছরে সে এক্সপোর্ট করে $400 বিলিয়ন। খোরশেদ ভাই, সেখানে বাংলাদেশ রপ্তানি করে $50 বিলিয়নের কাছাকাছি। সুতরাং ভিয়েতনামের সাথে বাংলাদেশের যদি আপনি মিলান তাহলে তো হবে না, কারণ ভিয়েতনাম তো প্রথম থেকেই বিগিনিং থেকে সে চেষ্টা করে গেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভিয়েতনামকে বলেছিল যে চীনের উপরে আপনি নির্ভরতা কমান, কিন্তু ভিয়েতনাম সে কৌশল অবলম্বন করে কিন্তু তাদের সাথে সম্পর্কটা রেখেছে। বাংলাদেশ কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হলো বাংলাদেশ? আজকে ইন্দোনেশিয়া থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাল্টা ট্যারিফ নিয়ে যখন নেগোসিয়েশন করতে যে রাষ্ট্রীয় যে দলটা গেল, রাষ্ট্র প্রতিনিধি গেল, ইন্দোনেশিয়া থেকে তো 26 জন ব্যবসায়ী ছিল। বাংলাদেশ থেকে কোথায় ব্যবসায়ীরা? আজকে বাংলাদেশ থেকে আমরা কি বিজনেস পিপুলকে নিয়েছি, কি এক্সপার্টদেরকে নিয়েছি? নিইনি। আজকে যাদের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো তাদেরকে কি আমরা সাথে নিয়েছি? নিইনি। তাহলে আমরা এখন আবার রিসেন্টলি সরকার বলছে আমার বিজনেস পিপুলদের সাথে আলোচনা করব। তাহলে আমাদের এই পলিসিগত ভুল কেন হবে, নীতিগত সিদ্ধান্ত ভুল আমরা কেন করব? তাহলে আমাদের তো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ সাকসেস অফ নেগোশিয়েটিং উইথ ইউএস। সুতরাং আমি অর্থনীতির সফলতা দেখতে গেলে তো আমার পলিসিগত সফলতা আমার থাকতে হবে। সেই পলিসিগত সফলতা আমরা বিগিনিংয়েই আসলে ভুল সিদ্ধান্ত দিয়ে থাকি। এবং এই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কি কি করা উচিত, আসলে আমরা তো আমার যে সিনিয়র কলিগরা আছে ইকোনমিস্টরা, তো আমরা শ্বেতপত্র দিয়েছি, অর্থনীতির উপর শ্বেতপত্র দিয়েছি। সেখানে আমরা বলেছি টাকা পাচার হয়েছে, এই ব্যাংকিং খাতের এই অবস্থা, আমার এই অবস্থা নাজুক। আমরা সব চিত্রগুলো তো ফুটে উঠছে সেখানকার তো আসলে কোনো ব্যবস্থা আমরা এখনো দৃশ্যমানটা হয় নাই। এবং যে ব্যাংকিং খাত একদম খোরশেদ ভাই যেটা বললেন যে আমি এখন ক্যাপিটাল পাচ্ছি না, তাহলে ব্যাংকিং খাতকে আসলে সামনের দিকে এগিয়ে নিতে হবে আপনার, যদি বাংলাদেশের অর্থনীতি, কারণ বাংলাদেশের অর্থনীতির আমি যদি বলি চীনের অর্থনীতি বলেন, আমেরিকান অর্থনীতি বলেন, সেখানে 4টে খাত সমানভাবে অবদান রাখছে। ব্যাংকিং খাত, বিমা খাত, ক্যাপিটাল মার্কেট এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কিন্তু বাংলাদেশে তো আপনার 3টে খাতই ডেট। শুধু চালু ছিল ব্যাংকিং খাত। কি খোরশেদ ভাই, 3টে খাতই তো মানুষ আস্থা অর্জন করতে পারে নাই অর্থনীতিতে, শুধু আপনার হচ্ছে ব্যাংকিং খাত। তাহলে এই ব্যাংকিং খাতও যদি আবার ডেট করে দিই, আবার ডেট তো হয়ে গেছে, সে অলরেডি ডেট হয়ে গেছে, কিন্তু আপনি সবগুলো ব্যাংকের ভালো অডিট করেন না। আপনার আজকে S&P গ্লোবাল কি বললো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্থা রেটিং এজেন্সি S&P গ্লোবাল বললো যে বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা খুবই নাজুক, তার কারণ তার শাসন ব্যবস্থা ভালো না। ব্যাংকিং খাতের শাসন ব্যবস্থা কখনোই ভালো ছিল না এবং সামনে আসবে কিনা আমার কাছে মনে হয় না। এবং যদি রাজনৈতিক সরকারের কাছে যদি এই ব্যাংকিং খাতটা সংস্কার করতে দেয়, তাহলে শাসন ব্যবস্থা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা কি আদৌ সম্ভব? কি মনে করছেন আপনি? সেটা না, সম্ভব সবই। আমরা তো মানুষ। শ্রীলঙ্কা যিনি চালাচ্ছেন উনি মানুষ, চায়নাতে চালাচ্ছেন উনি মানুষ, একই তো আমাদের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন। আমি পারবো না কেন? আমি লেখাপড়া কম জানতে পারি, কিন্তু আমার তো আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে। পারবো না এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি, সত্যিকার অর্থে যদি চিন্তা করা হয় যে আমি অর্থনৈতিক এবং দেশের অবস্থা ভালো করব, আমি এখানে ক্ষমতা নিয়ে অবশ্যই করতে পারবে। এখানে না করার কোনো ইচ্ছা নেই। আপনি যদি একটা প্ল্যানিং করেন, মেন হইল যে আপনি যে প্ল্যানিংটা করবেন বা পলিসি মেকিং করবেন, এগুলো যারা স্টেক হোল্ডার আছে, উনি বললেন একটা কথা যে আমরা আজকে এখানে যাওয়া হয়েছে, ব্যবসায়ীদের নেওয়া হয়েছে কিনা, তো এটা তো ভুল হয়েছে।
তো এই ধরনের ভুল না করে যদি সবাইকে নিয়ে আলোচনা করে, আমি মনে করি সব জিনিস সম্ভব আলোচনার মাধ্যমে। একটা কথা আমি এটাতে বিশ্বাস করি এবং আমি এগুলা জীবনে দেখেছি এবং আমি সাকসেসফুল হয়েছি এটা করে। আমি কখনো ঝগড়া করি নাই আমার জীবনে। তো এখন ঝগড়া করলে আপনার হবে না, আপনাকে সঠিকভাবে আগাতে হবে এই জিনিসটা যেটা। আর এখন আপনি স্যার একটা কথা বলছিলেন এনবিআর এর কলম বিরতির ব্যাপারে, যদি আমাকে একটু টাইম দেয় আমি বলতে পারি। যেটা করেছে এটা হয়তো আমরা দেখেছি একটা কলম বিরতি হয়েছে, কিন্তু এটাতে কি পরিমাণ লোকসান হয়েছে একমাত্র আমাদের টেক্সটাইল সেক্টরের লোক বলতে পারবে। শত শত কন্টেনার আপনার চিটাগং পোর্টে ড্যামারেজ হচ্ছে, তুলা পচে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ, পাগল হয়ে গেছে। আমার কাছে দিনের ভিতরে 20, 25, 50 জন টেলিফোন করে যে কি হলো। আমরা এটা নিয়ে দেখেন যখন বাজেটে আলোচনা করা হয় আমাদের তুলার উপরে এআইটি দেওয়া হয় 2%। কোন সময়? যখন আমরা ইউএসএর সঙ্গে নেগোসিয়েট করতেছি। ইউএসএ থেকে কিন্তু আমরা তুলা নিয়ে আসি, আমারও তুলা এখনও কন্টেনার জমা আছে। তো সেই তুলার উপরে দাম বেশি হলে তো ইউএসএ দেখবে না যে আমার প্রোডাক্টের উপরে আমি একটা বসাই দিছি, যদিও ট্যাক্স না। আচ্ছা এখন দেখেন জিনিসটা কি দাঁড়াইছে, আমি আশ্চর্য হয়ে গেছি। আমার এত বছর বয়সের ভিতরে আমি কখনো এই জিনিসটা লক্ষ্য করি নাই। আমার একটা মাল আসছে 6 কন্টেনার, এটা খুবই জরুরি, আমার অর্ধেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমাকে আনতে হবে 2% দিয়ে। আমাদের একটা আলোচনা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, এখানে এনবিআর এর চেয়ারম্যান সাহেব ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আমাদের উপদেষ্টা সাহেব ছিলেন। আমাদের বলা হয়েছে যে ঠিক আছে এটা আমরা করে দিব, এটা হলো কমার্শিয়ালি থাকবে, যারা কমার্শিয়ালি ইম্পোর্ট 2% এআইটি দিবে, ইন্ডাস্ট্রির জন্য লাগবে না। তো আমরা বললাম যে ঠিক আছে। সেই অর্ডারটা সার্কুলারটা আজকে পর্যন্ত আসতেছে না, আমাদের ড্যামারেজ হয়ে গেছে। শত শত ফ্যাক্টরি আপনার এই র মেটেরিয়ালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কাস্টমকে যে টাকা দিবেন, আমি বলেছি আমার লোককে যে তুমি টাকা দিয়ে নিয়ে এসো, দরকার হলে আমি টাকাটা পরে ফেরত নেব। দেখেন আমার যদি 2% দেয় আমার দিতে 6 লাখ টাকা আমার একটা কনসাইনমেন্টে। এখন দেখা গেছে কি সেখানে আমি যে প্রোডাক্টটা ইনপুট করেছি সেটার আমার ভ্যালু হয়েছে $1.66 পার কেজি, $1.66 1 কেজির দাম। সেটার ভ্যালু ধরে রাখছে কাস্টমার ওখানে $3.08, 3.08। এখন আমাকে 11 লক্ষ টাকা দিতে হবে। তা আমি কি আশ্চর্য হয়ে যাচ্ছি, সরকার বা এনবিআর তারা কি আমাদের কি আসলে চাচ্ছেটা কি? আমাদের কি তারা সত্যিকারে এই 2% নিয়েও বা আমাদের না নিয়ে আমাদের কি তারা বাঁচাতে চাচ্ছে না? এখানে কোনো লোক বসা আছে যারা এই শিল্পকে ধ্বংস করার জন্য পলিসি করছেন? এটা দেখবে কে? আমি তো কালকে দেখলাম মাত্র $1.66 জায়গায় $3.08 ভ্যালুয়েশন করা, 3.08। এটার জন্য আমি আপনার এই ইয়ের মাধ্যমে বলবো, দেশ টিভির মাধ্যমে বলবো, যারা সরকারের উচ্চপদস্থ আছেন আপনারা এনবিআরকে আরও সাজান, এনবিআর এর প্রতিটা জিনিসকে আপনারা মনিটরিং করেন। আজকে কেন এই ধরনের মিথ্যা এখানে ডিক্লারেশন দেওয়া আছে? $3.08, 3 লায়োসেল ফাইবারের উপরে আমার কেনা হলো $1.66 আমি বুকিং করেছি, আপনারা এটা দাম ধরে রাখছেন 3.08 আমার থেকে টাকা বেশি নেওয়ার জন্য। আপনি কেন আমাদের সঙ্গে চালাকি করবেন? আপনি বলতে পারেন 5% দেন, সেটা এক জিনিস, কিন্তু আপনি এখানে একটা মূল্য দিয়ে রাখছেন যাতে আমি টাকাটা আমার থেকে অনেকে দেখি নাই, বিশ্বাস করবেন। আমরা জানতামই না যে কি করতেছে, মনে করছি যে 1% 2%। এখন দেখা গেল যে এত টাকা কেন, দেখা গেল এই কারণ আমার এইভাবেই ওয়ার্কিং ক্যাপিটাল নাই। তারপরে আপনি এই ওয়ার্কিং ক্যাপিটাল আইটি নেওয়ার জন্য কি ধরনের পলিসি করেছেন? এই ধরনের পলিসি আপনারা বন্ধ করেন। দেখেন কষ্ট দিবেন না মানুষকে, সত্যের পথে থাকেন। এটার জন্য যে করেছেন, যিনি করেছেন, কাকে দিয়ে করাইছেন আমি জানি না, সেই লোক কি বাংলাদেশের সত্যিকারের বাংলাদেশের নাগরিক কিনা আমি আগে এটা জানতে চাই আপনার মাধ্যমে, আমার সন্দেহ হয়। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।